ডক্টর ইউনূস ইতিহাসের কাছে একজন নায়ক থেকে দ্রুত খলনায়কের দিকে এগিয়ে যাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অনেক চেষ্টা করেছিলেন যে বাংলাদেশে একটা সংস্কার এনে দেবেন এবং সংস্কার এনে দেওয়ার পর সেই সংস্কারের উপর একটা বৈপ্লবিক তকমা দেবেন। কিন্তু বিপ্লবের মূল স্টেক হোল্ডার কে হবে? ইউনূস সাহেব নির্বাচন তিনি করাতে চান। এখন নির্বাচন করাতে গেলে স্বাভাবিক একটা প্রশ্ন আসবে এবং এই প্রশ্নটাকে ঘিরেই বাংলাদেশের রাজনীতি তোলপাড় হবে। ভোট না এলে ঠিক বলা যাবে না এবং যেরকম ভোটের ঘোষণাটা দেবেন, হয়তো এরকম বাংলাদেশ জুড়ে জোরদার আলোচনা চলছে, ইউনূস সাহেব ভোটের ঘোষণা দেবেন। ডক্টর ইউনূসও তাই পরিস্থিতির সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে কখনো তিনি সবার সাথে সবাইকে লড়াই লাগিয়ে দিয়ে নিজেই লড়াই লাগাবেন, অর্থাৎ যে থিওরিটাকে বলা হয় ক্রিয়েট দ্য প্রবলেম, সমস্যাটা তৈরি করো। খুব মাইক্রো লেভেলে জামাত ইসলামী কিছু ধর্মভিত্তিক রাজনীতি করলো, তারা তাদের ধর্মভিত্তিক রাজনীতি যারা অনুসরণ করেন তাদের অন্তত একটা অর্থনৈতিক কাজকর্মে যাতে কোনো রকম ক্ষতিসাধন না হয় তারা সেগুলো ব্যবস্থা করে রাখেন। পতনের দ্বারপ্রান্তে যখন কেউ শাসক এসে দাঁড়ায় সে বুঝতে পারে এবং অল্টারনেটিভ প্ল্যানগুলো সাজিয়ে ফেলে ঠিক সেভাবেই। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অনেক চেষ্টা করেছিলেন যে বাংলাদেশে একটা সংস্কার এনে দেবেন এবং সংস্কার এনে দেওয়ার পর সেই সংস্কারের উপর একটা বৈপ্লবিক তকমা দেবেন। কিন্তু বিপ্লবের মূল স্টেক হোল্ডার কে হবে? সেক্ষেত্রে শিবির তারা বলবে যে আমরা না থাকলে এই জুলাই অভ্যুত্থান সফল হতো না। আবার বিএনপি বলবে আরে দূর, 15 বছর ধরে আন্দোলন কারা করেছে? আমরা করেছি, দেশ চালনার অভিজ্ঞতাও আমাদের আছে এবং বিরোধিতা করার অভিজ্ঞতাও আছে। বিএনপি তারা প্রথম থেকে নির্বাচন চেয়ে এসেছে, নির্বাচন চাইতে চাইতে মুখে যখন ফেনা উঠে গেছে তখন বুঝতে পারছে যে না, এইভাবে আর হবে না, অনেক দিন ধরে বলেছে। ঠিক সেই সময় দেখা গেল ইউনূস সাহেব নির্বাচন তিনি করাতে চান। এখন নির্বাচন করাতে গেলে স্বাভাবিক একটা প্রশ্ন আসবে এবং এই প্রশ্নটাকে ঘিরেই বাংলাদেশের রাজনীতি তোলপাড় হবে। 5ই আগস্ট শেখ হাসিনা তিনি চলে গেলেন এবং আর্মি তাকে সেফ প্যাসেজ দিয়েছিল। আর্মি কি বুঝিয়েছিল? তার কারণ বাংলাদেশের আওয়ামী লীগের যে নেতা কর্মী তারা রয়েছেন এবং তার সাথে যদি একদিক থেকে গাজীপুর, অন্যদিক থেকে গোপালগঞ্জ, আরও বিভিন্ন জায়গা থেকে মিলিয়ে এলে তাহলে বলা যেতে পারে রাজপথে একটা প্রবল সংঘর্ষের চেহারা নিত, যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটা বড় খবর হতো। ঠিক সেনাবাহিনী সেটাই বলে যে আমরা ঠিক পরিস্থিতি সামলে নেব বলে তারা আওয়ামী লীগকে ঠেকিয়ে দেয় এবং মার্চ টু ঢাকা, একদম সোজা বঙ্গভবনে তাদের একটা সেফ প্যাসেজ দেওয়া হয় এবং তিনি প্রধানমন্ত্রী ভারতে এসে আশ্রয় নেন। তারপর থেকে যা যা অঙ্কমাফিক কাজগুলো হয়েছে তার কারণ আমেরিকার ডিপ স্টেট বারবার এই নিয়ে প্রচুর ভিডিও করেছি। তথাপি জুলাই মাস চলছে তো আর মাত্র কয়েকটা দিন, সেই দিনের মধ্যে দেখা যাচ্ছে যে আবার কিছু কিছু জিনিসের একটা মহড়া চলছে। যেমন মহড়া চলছে এই কারণেই যে বিএনপিকে এখন একটা জায়গায় আটকাতে হবে। নির্বাচনে তার যে জনপ্রিয়তার জায়গা ছিল সেই জনপ্রিয়তাটা 10-11 মাসে অনেকটা খইয়ে দেওয়া গেছে, এরকম একটা মনোভাব তৈরি করা হয়েছে। কিন্তু বিএনপি আওয়ামী লীগ তাদের মধ্যে কখন ইন্টার এক্সচেঞ্জ হবে আর কি, বিভিন্নভাবে ক্যাডার সমর্থক, এটা ভোট না এলে ঠিক বলা যাবে না এবং যেরকম ভোটের ঘোষণাটা দেবেন, হয়তো এরকম বাংলাদেশ জুড়ে জোরদার আলোচনা চলছে, ইউনূস সাহেব ভোটের ঘোষণা দেবেন। কিন্তু এখন তিনি ভোটের ঘোষণা দেবেন বলে অন্তত আমার বিশ্বাস হচ্ছে না। তার কারণ এরা অনেকটা জিওল মাছের মতো। জিওল মাছ ধরা পড়লেও দেখবেন কতক্ষণ ধরে জীবিত থাকে। ঠিক তেমনিভাবে ডক্টর ইউনূসও তাই পরিস্থিতির
সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে কখনো তিনি হচ্ছে সবার সাথে সবাইকে লড়াই লাগিয়ে দিয়ে নিজেই লড়াই লাগাবেন, অর্থাৎ যে থিওরিটাকে বলা হয় ক্রিয়েট দ্য প্রবলেম, সমস্যাটা তৈরি করো, তারপর হচ্ছে সলভ দ্য প্রবলেম, যে সমস্যাটা তৈরি করবে সেই তার কাছে সলভের একটা রাস্তা খোলা থাকবে, কারণ তিনি জানেন কীভাবে সলভ করতে হবে। তাহলে পার্সন উইল বি উইথ ইউ। দেখবেন ডক্টর ইউনূসের কেউ কেউ কত মানে তার গুণমুগ্ধ ভক্ত, কখনো কখনো তারা বলেন আবদারের ঢঙে বলেন, এই যেমন কিছু কিছু ছোট ছোট পার্টি আছে না, এবি পার্টির ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ, তারপর হচ্ছে এই বিপি নূর, কখনো কখনো এরা বঙ্গবন্ধু হয়ে প্রশস্তি গাইতেন। এইভাবে ধীরে ধীরে একটা জায়গা করার চেষ্টা করেন বাংলাদেশের রাজনৈতিক সামাজিক এই দুটো জীবনে, এবং হচ্ছে যারা ব্যবসা করেন বা ব্যবসায়িক মহলে আওয়ামী লীগের একটা প্রভাব রয়েছে, জামাত ইসলামের আরেকটা প্রভাব রয়েছে, ইসলামিক ব্যাংক বা অন্যান্য কিছু কারণের জন্য। কারণ খুব মাইক্রো লেভেলে জামাত ইসলামী কিছু ধর্মভিত্তিক রাজনীতি করলেও তারা তাদের ধর্মভিত্তিক রাজনীতি যারা অনুসরণ করেন তাদের অন্তত একটা অর্থনৈতিক কাজকর্মে যাতে কোনো রকম ক্ষতিসাধন না হয় তারা সেগুলো ব্যবস্থা করে রাখেন। কিন্তু তাদেরকেও ক্ষতি করলে কিন্তু তারা ছেড়ে দেন না, কারোর রক কেটে দেন, কারোর ঘরবাড়ি জ্বালিয়ে দেন, হিন্দু হলে তো কথাই নেই। তার আগে হচ্ছে একটু যদি দেখা যায় যে তার বাড়িতে কিছু ধন সম্পদ আছে, তার মাজা ভেঙে দেওয়ার জন্যে ঘরে আগে আগুন লাগিয়ে দেওয়া হয়। এমনি রংপুরে হয়েছে, অতি সাম্প্রতিক রংপুরে এটা হয়েছে। সেখানে জাতীয় পার্টির যথেষ্ট প্রভাব রয়েছে, কিন্তু জামাত এরকম প্রভাব বিস্তার করে বিভিন্ন জায়গায় তার ফ্রাস্ট্রেশন উগড়ে দিচ্ছে, ভীষণ ফ্রাস্ট্রেটেড। ওদের জামাতের যারা আর কি রয়েছেন বা ইসলামিক জোট, তাদের ফ্রাস্ট্রেশনের কারণ হচ্ছে ইউনূসকে কবজা করো, এত দাওয়াত হলো, ইউনূসের সাথে ঘোরাঘুরি হলো, শেষমেশ হচ্ছে ইউনূস কিনা হচ্ছে ল্যান্ড করছে এমন এমন লোকেদের সাথে যাদের সাথে জামাতের কোনোদিনই পড়বে না, যাকে বলা হয় মিলবে না। যেমন হচ্ছে নারী বিষয়ক যে উপদেষ্টারা যে উপদেশ দিয়েছেন, তারা যে সংস্কারের প্রস্তাব দিয়েছেন, তা জামাতের কোনোদিনই মন পছন্দ হবে না এবং ভালোও লাগবে না। তারপর রয়েছেন যে ইউনূস সাহেব কোথায় এই দেশ বিদেশ যাচ্ছেন, তাদের নিয়ে যদি বাংলাদেশে এই নিয়ে প্রচুর কথা উঠলে যথেষ্ট পরিমাণে হচ্ছে ব্যাটিং করেছে বা তাদের হয়ে ফিল্ডিং খেটে দিয়েছে ইউনূসের হয়ে সেই শিবির, শেষমেশ কিনা হচ্ছে সোহেল তাজ বা ওই বডি সোহেলের কাছে গিয়ে তিনি হেলথ ফিটনেসের টিপস নিচ্ছেন, কি সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে তাকে দিচ্ছে, দেখে বেশ ভালো লাগলো। বডি সোহেলের বেশ রয়েছে, এমনিতেই বলা হয় যে যারা প্রচুর নাকি এই ধরনের এক্সারসাইজ করে, এরকম হচ্ছে হাটে বাজারে বা হচ্ছে এই যে সমস্ত অলিগলিতে তাদের নিয়ে আলোচনা করে, তাদের মাথায় নাকি ঘিলু নাকি খুব কম থাকে ওয়েট তুলতে তুলতে। কিন্তু বডি সোহেল যিনি রয়েছেন তিনি কিন্তু বেশ পাওয়ারফুল। তিনি এবং তার বোন যেভাবে আর কি শেখ হাসিনাকে বিরুদ্ধে একটু ফাঁদে পড়েছে আর কি, যেই আওয়ামী লীগ সঙ্গে সঙ্গে ফসফস করে ভেতর থেকে যা সমস্ত কথাবার্তা ছিল উগড়ে দিয়েছে। তথাপি আওয়ামী লীগের একটা তো রূপ থাকবে, নতুন প্রজন্মের নেতৃত্বের ক্ষেত্রে হয়তো সোহেল তাজও একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাজউদ্দিন আহমেদ তার একটা লিগাসি যেহেতু রয়েছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আগামী দিনে সে মোহাম্মদ ইউনূস হোক বা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান হোক, জামাত ইসলামে তারা একটা অ্যান্টিসিপেট করে ফেলেছেন যে শেখ হাসিনা অগাস্ট মাস থেকেই হয়তো এই চালটা দেবেন, তিনি এবার আর একা নন। অর্থাৎ তাকে কেন্দ্র করে এমনিই আগে বলে দিয়েছিলেন এই চতুর্থবারের নির্বাচনের আগে যে আর তিনি নির্বাচনে দাঁড়াতে চান না। তারপর তো অনেক কাণ্ড ঘটে গেল, 5ই আগস্ট হলো। এখন যেটা হচ্ছে তিনি টিম নামাবেন। টিম মানে হচ্ছে একটা পারিবারিক টিম। সেখানে জয় রহমানকে প্রথম দিনই দেখা গেছে যে তার হয়ে স্মার্টেস্ট বাংলাদেশের একজন যুবক, অত্যন্ত তার একটা পরিচ্ছন্ন একটা ইমেজ আছে, যদিও তার ইমেজে কালি লাগানোর জন্যে বাংলাদেশের নানা রকম প্রচেষ্টা রয়েছে, সেটা কেউ আর গোটা বিশ্বে খুব একটা আমল কেউ দেয় বলে আমার মনে হয় না। মানে একদম জুনিয়র লেভেলের কূটনীতিকরাও এগুলো জানে যে বাংলাদেশে এটা চালু রেওয়াজ, মানে গুজব ছড়াও, গুজব ছড়িয়ে দিয়ে মব সৃষ্টি করো, এমনি বিভিন্ন নেতা উঠতি নেতা তাদের উপর চাপ সৃষ্টি করো, আর নচেত হচ্ছে স্রেফ গালি দিয়ে যেতে থাকো, চরিত্র হনন করে যেতে থাকো, তাহলে অনেকটাই তুমি হচ্ছে একটা স্পেস পেয়ে যাবে। সুতরাং এটা আন্তর্জাতিক বাজারে এমনটাই পরিচিতি পেয়ে রয়েছে বাংলাদেশ
যেখান থেকে আর নতুন করে সংস্কার হলেও খুব একটা কাজের কাজ এই মুহূর্তে হবে বলে অন্তত আমি আশা রাখি না। তার কারণ হচ্ছে ওই যে ওয়াজেদ আলী একটি কথা বলে গেছিলেন, সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। বাংলাদেশের বিভিন্ন প্রধানমন্ত্রী বা রাজনৈতিক নেতাদের হচ্ছে খুন করা, তারপর হচ্ছে ক্যান্টনমেন্টের দখল নিয়ে বা ক্যান্টনমেন্টের একাংশকে সঙ্গে নিয়ে অভ্যুত্থান ঘটানো, এগুলো ট্র্যাডিশনের তৈরি হয়ে গেছে। এখন এই ট্র্যাডিশন যে অনেক সময় কোথাও কোথাও হচ্ছে শাসকের জন্য ভয়ঙ্কর বিড়ম্বনার কারণ হয়ে থাকে, তখন শাসকের কাছে কি মনে হয়, না উগরাবো না গিলতে পারবো। ঠিক তেমনিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের তাই হয়েছে। রাষ্ট্রপুঞ্জের এটা যে মানবাধিকারের অফিসটা খুলেছেন, তিনি খুব ভালো জানেন এটাই, যে এই নিয়ে বাংলাদেশে অনেকেই মেনে নেবে না। সবচেয়ে বেশি বিরোধিতাটা আসবে হচ্ছে ইসলামিক শিবির থেকে, আর ঠিক তাই হয়েছে। আবার হচ্ছে যদি পোর্ট, সেন্ট মার্টিন এগুলোকে আমেরিকার হাতে তুলে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে সিরিজ অফ বামপন্থী দল আছে, সিপিবি আছে, জাসদ আছে, বাসদ আছে, ওয়ার্কার্স পার্টি আছে, তারা এই প্রশ্নে ঝাঁপিয়ে পড়বে। তারপর হচ্ছে বিভিন্ন হচ্ছে চাকরিচ্যুত শ্রমিকরা রয়েছে, তারা রাজপথে নেমে আসবে, এবং রাজপথে নেমে এলে বাংলাদেশের বহু মানুষ যারা রয়েছেন, যখন হচ্ছে বিরোধী রাজনৈতিক শিবিরে যারা থাকেন, তারা তখন বিকল্প পেশা হিসেবে বেঁচে থাকার জন্য রিক্সা চালান। এটা বাংলাদেশে রয়েছে। এই নিয়ে তাদের আবার ইনকাম পড়ে যাবে, কেন রাস্তা যদি অবরুদ্ধ থাকে, সব যদি একটা অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে চলে, সেটা পরিস্থিতিকে উদ্বেগজনক তৈরি করে দেয়। ফলে শাসক ইউনূসের এখন হচ্ছে ঢোক গেলার অবস্থা। তিনি ক্রস ফায়ারে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন। একদিকে হচ্ছে সেনাবাহিনী তাকে যতটা সমর্থন দেওয়ার দিচ্ছে, কখনো জামাত দিচ্ছে, জামাত না দিলে কখনো হয়তো একটু বিএনপি এগিয়ে আসছে। এই যে চলছে, অনেকটা হচ্ছে এরকম যে সাউন্ড ইঞ্জিনিয়াররা থাকে না, বিভিন্ন ফিডারগুলো তোলেন, অর্থাৎ একটা সাউন্ড ডমিনেট করবে, বিএনপির সাউন্ডটা তখন ডমিনেট করবে, একটু জামাতটাকে একটু রেখে একদম আওয়ামী লীগ তো একদম ডাউন করা আছে, এইভাবে তিনি হচ্ছে এই খেলাটা খেলে যাচ্ছেন। কিন্তু সব খেলার খেলতে গেলেও একটা সময় আন্ধি গলিতে ঢুকে পড়তে হয়, যেটাকে বলা হয় কানাগলি বা চোরাগলি। সেই গলিতে ঢোকার অনেক আগের থেকে পূর্বাভাস দিতাম যে এরকম চলতে থাকলে তিনি কিন্তু আন্ধি গলিতে বা কানাগলিতে ঢুকে পড়বেন, আর ঠিক তাই হয়েছে। এর থেকে বেরোবার এখন আর কোনো পথ তার কাছে নেই। ফলে এখন তিনি অনেকটা হচ্ছে শরশয্যায় ভীষ্মের মতো অবস্থা। ভীষ্মে যেমনি শরশয্যায় শুয়ে থাকতে হয়েছিল, যন্ত্রণা নিতে হয়েছিল, এই যন্ত্রণার ভাগ তাকে নিতেই হবে। এখন যে আসবে তাকে দুটো চারটে গালাগালি দিয়ে চলে যাবে। শেখ হাসিনাকে গালাগালি দিতে 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 সব এখন হচ্ছে টায়ার্ড হয়ে পড়েছেন বাংলাদেশের যারা হচ্ছে ইউটিউবার, এরা সমস্ত কিছু করে। কারণ গালাগালি দেওয়াটা হচ্ছে তাদের প্রফেশন বা পেশার একটি অঙ্গ। এই দিলে হচ্ছে কখনো কখনো তাদের ভিডিও দরকার পড়লে মসজিদেও বাজবে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু উলেমারাও এক হয়ে গেছেন, তার কারণ সাংবাদিক ইলিয়াসের সাথে সে ভিডিওটা দেখছিলেন, যেভাবে প্যারেড তিনি নিচ্ছিলেন ঠান্ডা মাথায়, যেভাবে আর কি তাদেরকে ধমক চমক দিচ্ছিলেন, তাতে বোঝা যাচ্ছিল যে উলেমারা এতদিনে বুঝতে পেরেছেন, ততদিনে তাদের কাজটা হয়ে গেছে। এখন আগামী সময় উলেমাদের জন্য কঠিন সময় আছে, তারা আবার সংঘবদ্ধ হচ্ছেন। এদিকে নির্বাচন লড়বেন, যদি নির্বাচনের ডাক আসে না এইটা করবেন, আর একটা সুন্দর ক্যাওয়াটিক সিচুয়েশনস, কিন্তু যেটা গভীর ভয়াবহ দুঃখের এবং হচ্ছে অনুশোচনার দিক, সেটা হচ্ছে বাংলাদেশের শ্রমজীবী মানুষদের মধ্যে নেমে এসেছে এক নিকষ কালো অন্ধকার। সীমান্তবর্তী জায়গাগুলো দেখছিলাম, এবং এই নিয়ে আমি আমাদের যারা সাংবাদিক রয়েছেন তারা অনেকেই গ্রাউন্ড জিরোতে গিয়ে গিয়ে তারা করছেন। হয়তো বৃষ্টিটা কমলে আমিও যাব, কারণ অতীতে আমি গেছি। বিশেষ করে এই সীমান্তবর্তী জায়গাগুলোতে দেখেছিলাম যে যখন বাংলাদেশের পণ্য বয়কটের আন্দোলনটা জোরালোভাবে হচ্ছিল, পশ্চিমবঙ্গ থেকে একটা চাপ তৈরি হচ্ছিল, যেহেতু হিন্দুদের উপর ওখানে চরম অত্যাচার হচ্ছিল। কিন্তু এটা দীর্ঘস্থায়ী হলে, ভারত রিটালিয়েট করলে বাংলাদেশে কিন্তু একটা পরিস্থিতি তৈরি হবে, যে পরিস্থিতিতে একটা আকাল লেগেছে। অনেক নাবালিকাদেরকে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে আদিম পেশায় ঠেলে দেওয়া হচ্ছে, এইরকম অনেকে এসে এটা কিন্তু এই প্রান্ত ও প্রান্ত দুই প্রান্তেই হচ্ছে। সিচুয়েশনসটা আর যা কিছু হোক, সেটা কিন্তু মানবিক হচ্ছে না। মানুষের উপর এই যে একটা নেমে এসেছে, এটা নিয়ে বাংলাদেশের
বিভিন্ন মহল, বিশেষ করে বামপন্থী থেকে শুরু করে ইসলামিক মহল, প্রত্যেকেরই তো এটা রুখে দাঁড়ানো উচিত। মানুষগুলোর কি দোষ? তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বোঝানো হয়, রাস্তায় নামানো হয়। এরা কি পণ্য? এদের কি কোনো রকম জীবনের মূল্য থাকবে না? ঠিক পশ্চিমবঙ্গের বিভিন্ন 5টা ছোট জেলা রয়েছে যেখানে এই ধরনের পরিস্থিতি রয়েছে। সেই পরিস্থিতির কতগুলো কিন্তু করুণ দিক উঠে আসছে। ঠিক এটাই যে ডক্টর ইউনূস ইতিহাসের কাছে একজন নায়ক থেকে দ্রুত খলনায়কের দিকে এগিয়ে যাচ্ছেন। আজকে যারা নায়ক ছিলেন মাত্র একটা বছর, জুলাই অভ্যুত্থানের সময় তাদের নিয়ে কি উত্তেজনা, সেই সাবেক ছাত্রলীগ নেতা সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহ, তারপরে তারা শিবির বদল করে সমন্বয়ক থেকে তারা রাষ্ট্রনায়ক হওয়ার একটা চেষ্টা করে গেলেন। সেই সাবেক ছাত্রলীগ নেতারা কিন্তু আস্তে আস্তে তাদের জনপ্রিয়তায় ভাটা পড়ছে। ভাটা পড়তে পড়তে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে যে ইতিহাসের কাছে তারা এক একজন খলনায়ক হিসেবে উপস্থিত হবেন। আর তার সাথে শেখ হাসিনা এই দীর্ঘ সময় তিনি তৈরি করে নিলেন তার উত্তরসূরি। একটা টিম আকারে আগামী দিনে আওয়ামী লীগ কিভাবে উঠে আসছে এবং কিভাবে তারা তাদের পরিকল্পনা সাজাচ্ছে, এই পরিকল্পনার চিত্রনাট্য যতটুকু তথ্য মারফত বিভিন্নভাবে পাচ্ছি আপনাদের কাছে তুলে ধরব। আজ এই পর্যন্তই থাকছি।